আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম এভরিওয়ান আমাদের চলমান ট্রিপল ই কোর্সের আজকের তৃতীয় ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব কোন বিষয় নিয়ে, সেটা হচ্ছে জেন্ডার, নাম্বার অ্যান্ড পার্সন। এই তিনটা বিষয় নিয়ে আলোচনা করব। সো আমরা প্রত্যেক দিন যেই কাজটা করি, কাজটা হচ্ছে আমরা নতুন একটা লেসন শুরু করার আগে পূর্ববর্তী লেসনের কিছু আলোচনা করে নিই, যাতে আমাদের লেসনটা বুঝতে সুবিধা হয় এবং পূর্ববর্তী কী আলোচনা করছি তার সাথে কম্বাইন করে বিষয়টা পড়তে সুবিধা হয় সেজন্য। ঠিক আছে, তাহলে আমরা সবার প্রথম ভিডিওতে আমরা আলোচনা করছিলাম কি নিয়ে, সাবজেক্ট নিয়ে, প্রেডিকেট নিয়ে, মানে কোনটা সাবজেক্ট, কোনটা প্রেডিকেট, কোনটা অবজেক্ট, কোনটা কমপ্লিমেন্ট, এবং সেগুলো বেসিক যে আলোচনা সেগুলো করছি। সো পরের সেকেন্ড ভিডিওতে আমরা আলোচনা করছি নিয়ে সেন্টেন্স নিয়ে। সেন্টেন্স কীভাবে গঠিত হতে পারে, মানে সেন্টেন্স অর্থানুসারে কয় প্রকার এবং গঠন অনুসারে কয় প্রকার, সেগুলা কীভাবে বুঝতে পারবো সেই বিষয় নিয়ে আলোচনা করছি। ঠিক আছে, সো আজকে আমি কয়েকটা সেন্টেন্স লিখে রাখছি। এগুলো লিখে রাখার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যে সেন্টেন্সটা পড়ছি, সো ওই সেন্টেন্সগুলো আমি আইডেন্টিফাই করতে পারি কিনা এবং সেগুলো একটু রিভিউ করবো। সো 2-3 মিনিট আমরা এগুলো দেখে নিই। সো প্রথমে একটা সেন্টেন্স লিখেছি, সেটা হচ্ছে হোয়াট ডে। ঠিক আছে, হোয়াট ডে ইজ টুডে। ঠিক আছে, তাহলে দেখো এটা কোন সেন্টেন্স, ডেফিনেটলি বলবো কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। কারণ হচ্ছে কি শেষে আমার কোশ্চেন চিহ্ন আছে, প্রশ্নবোধক চিহ্ন যখন থাকবে তখন সেটা কোনো কথা নেই, সেটা হবে কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। এটা একদম সহজ। আর হচ্ছে তোমার যখন এক্সক্লামেটরি চিহ্ন মানে আবেগসূচক চিহ্ন থাকবে তখন সেটা হবে কি এক্সক্লামেটরি সেন্টেন্স। ঠিক আছে, তাহলে এইটুকু আমরা কি ক্লিয়ার যে সহজে আইডেন্টিফাই করার জন্য শেষে যখন কোশ্চেন চিহ্ন থাকবে তখন সেটা হবে ইন্টারোগেটিভ, আর যখন আবেগসূচক চিহ্ন থাকবে তখন সেটা হবে এক্সক্লামেটরি সেন্টেন্স। তার মানে এই দুইটা আমরা বুঝতে পারছি। কিন্তু এখন কথা হচ্ছে যে বাকিগুলো আছে সেগুলো কেমন, সেগুলো কিভাবে চিনবো, এবং সেগুলোর ক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম আছে সেগুলো দেখাবো। তাহলে প্রথম দেখো আমরা হোয়াট ডে ইজ টুডে। ঠিক আছে, এরকম আছে। এখন যদি আমরা হোয়াট এর নিচে আন্ডারলাইন করে বলি এই হোয়াটটা কি, কোন পার্টস অফ স্পিচ, যদিও আমরা এখন পার্টস অফ স্পিচ আলোচনা যাই নাই, সো আমি একটু মাঝখানে বলে নেই। এটা হচ্ছে আমার কি অ্যাডজেক্টিভ। এখন কেন অ্যাডজেক্টিভ, মানে এই রুলটা, একটা রুল আছে, এই রুলটা সব জায়গায় তুমি মানে ম্যাক্সিমাম জায়গায় পাবা, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস নাউন। অ্যাডজেক্টিভের আগে যদি কিছু বসতে চাই সেটা হচ্ছে অ্যাডভার্ব বসতে পারে। ঠিক আছে, তবে সবচেয়ে কমন যেটা হচ্ছে সেটা হচ্ছে নাউনের আগে একটা ওয়ার্ড যদি আন্ডারলাইন করা থাকে ডেফিনেটলি তুমি সেটা বলবা কি অ্যাডজেক্টিভ। তার মানে এই হোয়াটটা হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ। আমি কি বুঝতে পারছি? আই থিঙ্ক আই ক্লিয়ার টু ইউ। আচ্ছা, তারপর দেখো এন্ড দেন কি আছে, সেটা হচ্ছে লেট আস গো আউট। তাহলে আমরা জানি এটা কি সেন্টেন্স, আমি যেখান থেকে এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। কেন ইম্পারেটিভ সেন্টেন্স? আমরা বলেছি যে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে চারটা স্ট্রাকচার দেখাচ্ছিলাম। একটা হচ্ছে ভার্ব থাকবে এবং কি থাকবে এক্সটেনশন থাকবে। এখন দেখো এখানে দেখো থ্যাংক ইউ, দেখো এখানে কি কি আছে, থ্যাংক হচ্ছে ধন্যবাদ দেওয়া, কৃতজ্ঞতা স্থাপন করা, সুতরাং এটাকে আমরা বলতে পারি ভার্ব। এন্ড পরে যেটা সেটা হচ্ছে সাবজেক্ট, অথবা আমরা সেটাকে সাবজেক্ট না বলে যদি এক্সটেনশনের আকারে চিন্তা করি, সাবজেক্ট এক্সটেনশনের ভিতরে আসতে পারে। সো এটা যদি ওরকম ভাবে চিন্তা করি তাহলে এটা আমার কি মনে হবে, একটা ইম্পারেটিভ সেন্টেন্স মনে হবে। কিন্তু এটা হচ্ছে একটা এক্সেপশনাল, এটা ইম্পারেটিভ সেন্টেন্স না, এটা হচ্ছে কি সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স। কেমন অ্যাসার্টিভ সেন্টেন্স, সেটা হচ্ছে এরকম যে এটা মনে রাখবে যে থ্যাংক এর পরে যদি ইউ থাকে, যদি এটা না মানে ইয়া করো তাহলে ভার্বের পর যদি ইউ থাকে, ভার্বের পর যদি ইউ থাকে, যেগুলো ভার্বের পর যদি ইউ থাকে তখন সেটা কি সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স। তার মানে এটা হচ্ছে আমার অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা আমার কি সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স। এটা কিন্তু তুমি ভার্ব এক্সটেনশন বলে বা ভার্ব অবজেক্ট বলে তুমি কিন্তু কি ইম্পারেটিভ সেন্টেন্স বলতে পারবে না। সো এটা কি বলতে হবে, অ্যাসার্টিভ সেন্টেন্স। অবভিয়াসলি এটা একটু এক্সেপশনাল। এখন ভার্বের পর যে ইউ না থেকে যদি অন্য কিছু থাকে, ধরো এই যে নিচের সেন্টেন্সটা দেখাচ্ছি যে উইশ হিম, উইশ একটা কি থ্যাংক এর মতো, কৃতজ্ঞতা স্থাপন করা। সো উইশ হিম অথবা থ্যাংক হিম বেস্ট অফ লাক, আমি এখানে থ্যাংকও দিতে পারি। কিন্তু কথাটা হচ্ছে ভার্বের পর যখন আমার ইউ বা দেওয়ার না একটা অবজেক্ট থাকবে অথবা ইউ বা দেওয়ার না একটা সাবজেক্ট থাকবে, এক্সটেনশন যাই থাকুক না কেন, সো স্পেশাল যেটা থাকে সেটা হচ্ছে সাবজেক্টই হয়। সো ভার্বের পর যদি সাবজেক্ট আছে, সাবজেক্ট ইউ হলে অ্যাসার্টিভ সেন্টেন্স। এখন ইউ বাদে ভার্বের পরে সাবজেক্ট যদি ইউ বাদে, ইউ নাই অন্য কিছু ইউ বাদে থাকে তখন সেটা হবে কি সেন্টেন্স, তখন সেটা ডেফিনেটলি হবে কি ইম্পারেটিভ সেন্টেন্স। আমি কি বুঝতে পারছি?
যদি ভার্বের পরে ইউ থাকে, এখন যে বলতাম উইশ ইউ বেস্ট অফ লাক, উইশ ইউ বেস্ট অফ লাক, তখন সেটা হচ্ছে কি অ্যাসার্টিভ সেন্টেন্স। যখন আমরা বললাম উইশ হিম, উইশ হার, উইশ দেম বেস্ট অফ লাক, যখন ইউ থাকবে তখন সেটা কি ইম্পারেটিভ সেন্টেন্স। ক্লিয়ার? এখন আসো যে এটা বলতেছিলাম যে এখানে ছিলাম যে লেট আস গো আউট, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলতে পারি কি সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স। কেন? কারণ আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে একটা স্ট্রাকচার দেখেছি। একটা হচ্ছে কি প্রথমে এই দেখালাম এখানে হচ্ছে বারবার পর এক্সটেনশন থাকবে, অ্যান্ড দেন প্লিজ, কাইন্ডলি, এগুলো যুক্ত থাকলে, এই সকল অ্যাডভার্বগুলো যুক্ত থাকবে তখন সেটা হবে কি ইম্পারেটিভ সেন্টেন্স। অ্যান্ড দেন আমরা দেখেছি যে নেভার থাকতে পারে, ডোন্ট থাকতে পারে, তারপর ভার্ব, তারপর এক্সটেনশন থাকতে পারে, এবং ল্যাটের পর অবজেক্টিভ ফর্ম থাকতে পারে, অ্যান্ড বাকি মানে এক্সটেনশন থাকতে পারে। সো এটা 4 নম্বরের স্ট্রাকচারের সাথে মিলছে। ল্যাটের পর অবজেক্ট আছে, অ্যান্ড দেন হচ্ছে কি আমার এই বাকি শব্দগুলো আছে, তার মানে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। এখন দেখো এখানে আরেকটা সেটা হচ্ছে রাইট ইউ আর। এখানে আছে কি রাইট ইউ আর। সো এটা তোমার একটু আনকমন লাগতে পারে। আমি যে বলি কারেক্ট ইউ আর, ঠিক আছে? রাইট ইউ আর, কারেক্ট ইউ আর। এখন দেখো এটাকে যদি সঠিকভাবে লিখি ইউ আর কারেক্ট, তাই না? তার মানে অবজেক্ট আমি প্রথমে নিয়ে আসছি, ইউ আর রাইট। কিন্তু আমরা যখন এটা 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 পসিবল, কেন পসিবল? আমরা যখন কোনো কিছু জোর বুঝাবো, তুমিই সত্য, ট্রুথ ইউ আর, তুমিই সত্য, তুমিই সঠিক, কারেক্ট ইউ আর, রাইট ইউ আর, মানে যখন জোরপূর্বক কোনো কিছু বুঝাবো তখন ডেফিনেটলি সেখানে কি আমার যে অবজেক্টটা সেটা প্রথমে আসতে পারে। সো এটা কিসের ব্যতিক্রম? আমরা বলছিলাম যে এটা সঠিক করলে কি হবে? ইউ আর রাইট। তার মানে ইউ আর রাইট কি সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স। দ্যাটস হোয়াই এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। বুঝতে পারছো? এখানে আসো, এখন এখানে আসো, এটা তো আমরা বলেই দিয়েছি এক্সক্লামেটরি সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স। সো এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে দেখো এখানে কি আছে, এখান থেকে কেমন কোশ্চেন আসতে পারে? সেটা হচ্ছে হাউ ফানি ইট ইজ। একটা সেন্টেন্স দিয়ে দিয়েছি, তুমি কিভাবে চিনছো এক্সক্লামেটরি সেন্টেন্স? এখানে লাস্টে আবেগসূচক একটা চিহ্ন আছে, ওইটা দেখে তুমি চিনতে পারছো যে এটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। এখানে তোমার বেশি একটা কষ্ট করতে হচ্ছে না, এই ইন্টিগ্রেটিভ সেন্টেন্সের মতো। তাহলে এখানে তোমার কেমন কোশ্চেন আসতে পারে? তোমার প্যাটার্নটা ধরতে হবে, কোশ্চেনের প্যাটার্ন। এখানে তোমার আর্টিকেল যদি আসে, আর্টিকেল তো আসে না, তবে আর্টিকেল আসে কিভাবে আসে? এই ইংরেজি যে গ্রামাটিক্যাল যে কোশ্চেনটা হয় সেটা হচ্ছে সেকেন্ড নাম্বারে প্রিপোজিশন, আর্টিকেল, এগুলো কম্বাইনে কোশ্চেন হয়। সো এখানে দেখবা এখানে একটা ধরো এখানে একটা আর্টিকেল দিয়ে কোশ্চেন, এখানে একটা খালি ব্ল্যাঙ্ক রেখে দিল, এখানে একটা গ্যাপ রাখলো, এখানে বললো এখানে কি বুঝবে। সো 2 নম্বরের ক্ষেত্রে তো কোনো ক্লু দেওয়া থাকে না, উইথাউট ক্লু যেটাকে বলে। তার মানে এখানে তুমি কি বুঝবে? এখানে দেখো এখানে একটা মনে রাখবে যে কোথাও যদি হাউ দেখো, হাউ, হাউ এর পরে কিছুই বুঝবে না, হাউ এর পরে বসবে কি অ্যাডজেক্টিভ। যতক্ষণ না পর্যন্ত হাউ এর পরে অ্যাডজেক্টিভ আসতেছে তার ভিতরে কিছুই বসবে না। হাউ এর পরে ডেফিনেটলি একটা থাকবে কি অ্যাডজেক্টিভ থাকবে। তার মানে হাউ ফানি, ফানি একটা অ্যাডজেক্টিভ, হাউ বিউটিফুল, মাঝখানে কিছুই বুঝবে না। হাউ এর পরে মাঝখানে যতক্ষণ না পর্যন্ত অ্যাডজেক্টিভ আসে ততক্ষণ পর্যন্ত কিছুই বুঝবে না। শুধু তোমাকে এখানে কি দিতে হবে? ক্রস দিতে হবে। যদি এখানে এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে হোয়াট দিয়ে দেয়, তাহলে হোয়াটের পর মনে রাখবে, হোয়াটের পর ডেফিনেটলি এ অথবা এন আসবে। হোয়াটের পর তারপরে এখানে অ্যাডজেক্টিভ আসবে, তাহলে হোয়াট এ বিউটিফুল, তারপর একটা নাউন আসবে, কারণ ওই যে অ্যাডজেক্টিভের পর নাউন আসে, এই দেখেছি অ্যাডজেক্টিভের পর নাউন আসে, তার মানে হোয়াট এ বিউটিফুল কার ইট ইজ, তার মানে বিউটিফুলের পর অবশ্যই একটা নাউন আসবে। সো এভাবে তুমি কয়েকটা স্ট্রাকচার যদি মনে রাখতে পারো তাহলে তোমার কিন্তু বাকিগুলো ধরতে সুবিধা হবে। আর এটা আমার মূল আলোচনা ছিল সেন্টেন্স চিনা, তার মানে এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এন্ড দেন আসো এই আরেকটা সেন্টেন্স, এটা হচ্ছে হিয়ার ইজ এ ফোন বুক। দেখো এটাও যদি আমি দেখাইছি আবার দেখাই নি তাহলে তোমার একসাথে অনেকগুলো দেখতে বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে কি সেন্টেন্স? এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ অ্যাসার্টিভ সেন্টেন্সে দুইটা স্ট্রাকচার দেখাইছি। একটা তো হচ্ছে এই যে এরকম যে সাবজেক্ট ভার্ব এক্সটেনশন, সহজ কথা। আর এটা হচ্ছে যে একটু এক্সেপশনাল হয়, যেটা প্রথমে সাবজেক্ট আসে না, সেটা হচ্ছে হিয়ার অথবা দ্যাট থাকতে পারে, দেন ভার্ব, দেন সাবজেক্ট থাকে, আর দেন হচ্ছে বাকি অংশ, এরকম হয়। তার মানে এখানে দেখো সাবজেক্টটা হচ্ছে কি, দেখো আমি কিন্তু চিনে আনিছি আগেই, প্রথম ক্লাসে বলছি সাবজেক্টটা হচ্ছে এটুকু, ফোন বুক, এটা হচ্ছে সাবজেক্ট। এখন দেখো আমরা জানি কি এটা কেমনে আমাদের পরীক্ষায় আসে, সেটা দেখো যখন রাইট ফর্ম ভার্বসের ক্ষেত্রে ধরো মাঝখানে এখানে ইজের জায়গায় ব্ল্যাঙ্ক রাখলো, বা ইজের জায়গায় এখানে বি ভার্ব দিয়ে দিল। এখন বি ভার্ব কি বসাবা? হিয়ার ইজ বসতে পারে, হিয়ার আর বসতে পারে, হিয়ার ওয়াজ বসতে পারে। সো তোমার এটা ডিপেন্ড করবে কি যে রাইট ফর্ম ভার্বসের ক্ষেত্রে একটা রুল করবা যে সাবজেক্ট যদি অথবা সাবজেক্টের জায়গায় তোমার হেডওয়ার্ড দিতে পারে, হেডওয়ার্ড যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার, অথবা সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব প্লুরাল।
বুঝতে পারছো? তার মানে এখানে তুমি সাবজেক্ট চিন্তা হবে আগে, মানে সাবজেক্ট কি আছে, এ ফোন বুক, একটা ফোন বুক, অবভিয়াসলি সিঙ্গুলার, দ্যাটস ওয়াই ইসটা হচ্ছে কি আমার সিঙ্গুলার ভাবে বসতেছে। এন্ড দেন হচ্ছে গেট আউট, তাহলে এটা এক্সাম্পল দেখাইলাম কিভাবে আসতে পারে পরীক্ষায়। তারপরে এখানে বলছি কি গেট আউট। দেখো এখানে তোমার কনসেপ্ট দেওয়ার জন্য একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এরকম যে গেট আউটের ক্ষেত্রে আমরা কি ইজিলি গেট আউট, আমরা এটা জানি কি, এটা হচ্ছে আমার অবভিয়াসলি এটা হবে ইম্পারেটিভ সেন্টেন্স, তাই না? এটা অবভিয়াসলি আমার কি হবে ইম্পারেটিভ সেন্টেন্স। এখন কোশ্চেন হচ্ছে এখানে আমার কি কনসেপ্টটা ক্লিয়ার রাখা দরকার, সেটা হচ্ছে আমরা জানি কি এখানে ইউটা উজ্জ্ব থাকে, ইউ গেট আউট, আমরা যখন গেট আউট যাকে ইন্ডিকেট করতেছি তা কিন্তু সেন্টেন্সে বলি নাই, কিন্তু আমরা যখন বলি সে কিন্তু বুঝতেছি তাকে বলতেছি, তাই না? তার মানে ইউটা আমরা বলি না ভাষার সুবিধার্থে, এটা হচ্ছে সেন্টেন্সের স্ট্রাকচারের সুবিধার্থে সৌন্দর্য বৃদ্ধি পায় বেশি। এখন তুমি যদি ইউটা বসিয়ে দাও, ধরো তুমি বাক্য লিখতেছো, বাক্য লেখার ক্ষেত্রে তুমি জানো যে এটা উজ্জ্ব থাকে, এখন তোমার যদি কনসেপ্টটা ক্লিয়ার না থাকে তুমি ইউ বসাইতে পারো, তুমি মানে এরকম থাকতে পারে যে ইউ না দিলেও যে কথা দিলেও তো একই কথা, তার মানে আমি ইউটা দিয়ে দিই, সমস্যা কি? কিন্তু না, তুমি এখানে ইউটা দিতে পারবে না, কারণ হচ্ছে এখানে তুমি যদি ইউ দাও তখন তোমার রিডান্ডেন্সি ভুল হবে, রিডান্ডেন্সি এরর। সো এটা হচ্ছে মানে এটা কি বলবো, এটাকে রিপিটেড এরর বলা হয়, বারবার পুনর ভুল। সো ইউ তোমার দেওয়ার দরকার নাই, ইউ না দিলেই বেস্ট হবে, ঠিক আছে? তার মানে ইউ তোমার দেওয়ার দরকার নাই, তুমি কেবল লিখবে গেট আউট। আচ্ছা, তারপর হচ্ছে মে আই কাম ইন। দেখো এখান থেকে তোমার কোশ্চেনটা যেরকম হয়, এটা তো ইন্টারোগেটিভ সেন্টেন্স, তুমি দেখে বুঝতে পারছো এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স। আচ্ছা, তার মানে এখানে কোশ্চেনটা কেমন সেটা হচ্ছে দেখো এখানে যখন মেয়ের জায়গায় আন্ডারলাইন করে বলবে যে এই মেয়েটা কি, কোন পার্টস অফ স্পিচ, তখন তুমি কি বলবা যে মে আই কাম ইন। তুমি দেখতেছো যে প্রথমে আসছে, তার মানে এটা তুমি কি বসাতে পারো, দেখো এটা কিন্তু কোশ্চেন করে জিজ্ঞাসছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স। সো ইন্টারোগেটিভ সেন্টেন্সের কোশ্চেন কিভাবে হয়, হয় সামনে কি থাকবে, অক্সিলিয়ারি ভার্ব আসবে, নয় ডাব্লিউএস ওয়ার্ড আসবে। বুঝতে পারছি? আমি কিন্তু সেকেন্ড লেকচারে বলছি যে কোশ্চেনবোধক চিহ্নের ক্ষেত্রে প্রথমে যদি ডাব্লিউএস কোশ্চেন থাকে অথবা অক্সিলিয়ারি ভার্ব থাকে তখন কিন্তু কোশ্চেন হয়। যেহেতু এখানে আসছে তার মানে এটা হবে কি আমার অবশ্যই একটা কি অক্সিলিয়ারি ভার্ব, তাহলে সেটা হবে মডাল ভার্ব, তাহলে এটা কি হবে মডাল ভার্ব। আর যদি আমি বলি মে আই গেট দ্য চান্স এগেইন, যদি এই শব্দটা বলি, দেখো শব্দ যেরকম বলি মে আই গেট দ্য চান্স এগেইন, তারপর দেখো এখানে কিন্তু আমার কোশ্চেনমূলক চিহ্ন হচ্ছে না, তখন আমি বলছি কি মে আই গেট দ্য চান্স এগেইন, এরকম একটা সাধারণ সেন্টেন্স বলছি, তখন যেখানে হবে যেহেতু লাস্টে কোশ্চেনমূলক চিহ্ন আসে নাই তার মানে এটা ইন্ডিকেটিভ সেন্টেন্স না, এটা আমার কি সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স। তার মানে অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে প্রথম যে মেটা হবে সেটা হবে অ্যাডভার্ব। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছি। তাহলে এই ছিল আমাদের কনসেপ্ট সেন্টেন্সের ক্ষেত্রে। এখন আমরা যে আলোচনা করবো সেখানে ঢুকে যাই, ঠিক আছে? তাহলে আজকের আলোচনার বিষয় হচ্ছে কি এটা আমরা ফ্ল্যাশব্যাক, বুঝছো? আমরা পূর্বে যে আলোচনা করছি দুইটা ক্লাসে ওইগুলো একটু দেখা নিলাম। এখন জেন্ডার, তারপর নাম্বার হচ্ছে পার্সন, সবগুলোই যে টপিক। জেন্ডারের ক্ষেত্রে দেখো আমরা জেন্ডার জানি কি, জেন্ডার 4 ধরনের, ঠিক আছে? জেন্ডার 4 ধরনের, আমি কেবল বলে যাবো, এখানে কিন্তু বেশি বোঝানি কিছু নাই। ম্যাসকুলিন, ফেমিনিন, তারপর হচ্ছে কমন, নিউট্রাল, ঠিক আছে? ম্যাসকুলিন মানে হচ্ছে তোমার যেগুলোকে বলা হয় কি, আচ্ছা এখানে একটু বললি যে ম্যাসকুলিন হচ্ছে একটা কি অ্যাডজেক্টিভ, তাহলে এটা নাউনটা কি? ফেমিনিন হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এটা নাউনটা কি? তাহলে ম্যাসকুলিনটা আসছে মেল থেকে, মেল নামক নাউন থেকে, আর এটা আসছে ফিমেল নামক নাউন থেকে। বুঝতে পারছো? এই দুইটা হয়তো বা কোথাও আসতে পারে, তো এগুলো জেনে রাখো। ম্যাসকুলিন একটা অ্যাডজেক্টিভ, সেটা আসছে মেল নামক একটা নাউন থেকে, আর ফেমিনিন একটা অ্যাডজেক্টিভ যেটা আসছে ফিমেল নামক একটা নাউন থেকে। তার মানে এগুলো হচ্ছে নাউন, এগুলো হচ্ছে কি আমার অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? তাই এখন ম্যাসকুলিন জেন্ডার বলতে তুমি যখন পাইছো এটা নাউন হচ্ছে মেল, তার মানে সেটা পুরুষবাচক বোঝাবে। তাহলে পুরুষবাচক কি কি? যেমন আমি একজন অবভিয়াসলি মেল, সুতরাং আমার ক্ষেত্রে কি বসতে পারে? হি বসতে পারে। তার মানে আমার ক্ষেত্রে যা বসবে, যেমন এই যে আরো আছে না, যেমন এই যে কি বলি
এই পুংস্তবক যেগুলা, কত উদাহরণ দেব, যেমন গরুর মাঝে আছে ষাঁড়, ওইটাকে বলতে পারি অক্স যেটাকে বলে, মুরগ আছে। সো এগুলো তুমি বুঝো, এগুলো বোঝার কিছু নাই। সো এগুলো হচ্ছে ম্যাসকুলিন, আর ফেমিনিন তো বুঝোই, বা এগুলা তুমি যদি মেয়ে হও তুমি ফেমিনিন হবে, তাহলে বুঝতে পারছো। আর এই কমন যেটা হচ্ছে দেখো, কমনের ক্ষেত্রে এমন মানে কমন বলতে সাধারণ, মানে এমন কিছু বোঝায় যে তুমি সহজেই ধরতে পারবে না তুমি কি ফিমেল না তুমি মেল, সহজে আইডেন্টিফাই করতে পারবে না। আমি যদি বলি এখানে টিচার, তারপরে চাইল্ড, এরকম আরো অনেক শব্দ হয়, স্পোজ, আর এরকম যাই হোক না কেন এরকম বোঝাবে স্টুডেন্ট, ইনফ্যাক্ট, এইগুলো কি বোঝাবে। এখন চাইল্ড এটা কি ছেলে শিশু না মেয়ে শিশু বোঝায় না, দুটোই কি বোঝাচ্ছে, যে কোনো একটা হতে পারে। সো এরকম যদি কমন নাম থাকে, টিচার পুরুষও হতে পারে, মহিলাও শিক্ষক হতে পারে। সো এরকম হলে কি হয় যে কমন নাউন হয়। আর নিউটার হচ্ছে মানে যেগুলো জড় বস্তু, নন লিভিং অথবা লাইফলেস, যেগুলো লাইফলেস, ঠিক আছে, লাইফলেস, এটা হচ্ছে লাইফলেস অথবা নন লিভিং যেগুলো আছে সেগুলো। এখানে তোমার যেই বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে একটু এক্সেপশনাল, সেটা হচ্ছে এগুলো তুমি জানো, বইয়ে অনেকগুলো শখ আছে, পড়ে নিবা, ওইখানে আমার বোঝানোর কিছু নাই। এইখানে যে বিষয় জানতে হবে, অনেক লাইফলেস আছে যেইগুলোকে আবার আমরা মেসকুলিন এবং ফেমিনিন আন্ডারে আনতে পারি, এবং এগুলা দ্বারাই কোশ্চেন হয়, এই এক্সেপশনাল থেকেই পরীক্ষার মধ্যে কোশ্চেন হয়। কীভাবে কোশ্চেন হয় যে আমি একটু দেখাই, সেটা হচ্ছে এরকম যে অনেক নিউট্রাল জেন্ডার কি আমরা জানি। আমি যদি বলি সূর্য, একটা দেশের নাম বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, একটা জাহাজের নাম টাইটানিক, তারপরে আমরা যদি বলি ঋতুর নাম উইন্টার, সামার, একটা রাগের নাম, তারপরে পৃথিবী, মুন, আর্থ, তারপরে মুন, সূর্য, চাঁদ, তারপরে আমরা এরকম আরও যতগুলো বলি না কেন, এইগুলো কি নন লিভিং থিংস না। সো ওইগুলাকে আমরা আবার এই ম্যাসকুলিন ফিমেলিন আওতায় আনতে পারি। সেটা কেমনে, যে আমরা যখন ওইগুলোর সাথে কম্পেয়ার করি, তখন কিন্তু ওইগুলোর সাথে আমরা একজন ফিমেলের সাথে যেভাবে কথা বলি, ওই বস্তুগুলোর সাথে ওইভাবে কথা বলা হয়, হয়তো বা সেটা কল্পনা জগতে হতে পারে, বাস্তব ক্ষেত্রে ব্যবহারিক ক্ষেত্রে এরকম হয়। সো ওইগুলাকে যেহেতু আমি কি ফেমিনিন এবং মেসকুলিন জেন্ডারের আওতায় আনতে পারি, সেজন্য এই কিছু নিউটা জেন্ডারকে যেটা বলা হয় সেটা হচ্ছে পারসনিফাইড অবজেক্ট। সো ওইগুলাকে পারসনিফাইড অবজেক্ট বলা হয়, ঠিক আছে। এখন যে আমরা পারসনিফাইড অবজেক্টগুলা দুইভাবে বলছি, একটা হচ্ছে মেসকুলিন হতে পারে, ফেমিনিন হতে পারে। সো কতগুলো শব্দ যেগুলো মেসকুলিন হয় সেখানে এগুলো হচ্ছে, যেমন মানে এরকম মেসকুলিনের ক্ষেত্রে যেহেতু আমরা এভাবে চিন্তা করব, যেহেতু পুরুষ মানে একটু শক্তিশালী হয়, একটু মানে কঠোর হয়, আর মেয়ে মানে একটু নরম হয়, মানে একটু কি বলে কোমল হয়। সো ওইগুলোর ক্ষেত্রে এভাবে টাইপে বিভক্ত করা যায়। সো এখানে যদি আমরা বলি, এখানে থাকবে সান, সামার, তারপর উইন্টার, তারপরে এখানে যদি আমরা দিতে পারি অ্যাংরি, তারপরে রিভেঞ্জ, তারপরে আর্ট সম্ভবত ওইখানে আছে না, মেবি ফিমেলে মনে হয় আর্ট। আচ্ছা, ওইটা একটু কনফিউশন আছে, দেখে নিও, তোমাদের বই যদি থাকে তাহলে এগুলো পড়ে নিবা। আমার কথা হচ্ছে আমি দেখাই দেওয়া কোন পড়বা, ঠিক আছে। আর ইম্পর্টেন্ট হচ্ছে এইগুলো একটা। তারপর ফিমেলিনের ক্ষেত্রে কি বলতে পারি সেটা হচ্ছে মন, তারপরে বিভিন্ন শিপ, তারপর ডিফারেন্ট টাইপ অফ কান্ট্রি, তারপর স্মুথ, এরকম আরো অনেক শব্দ আছে যেগুলো তোমাদের বই আছে, ওইগুলো শিখবা। কারণ কি, শিখার একটা ফ্যাসিলিটি আমি দেখে তোমাকে এভাবে বলবে যে টাক কোয়েশ্চেনের ক্ষেত্রে, ঠিক আছে, টাক কোয়েশ্চেনের ক্ষেত্রে তোমাকে বলবে যখন দি সান রাইসেস ইন দ্য ইস্ট। এখন দেখো এখানে যদি টাক কোয়েশ্চেন দিয়ে দেয়, তার মানে তোমাকে এখন কোয়েশ্চেনের মতো একটা অক্সিলিয়ারি ভার্ব আনতে হবে, আর হচ্ছে সাবজেক্ট আনতে হবে, ঠিক আছে না। সো এখানে তুমি দি সান কি, তুমি দি সানের বদলতে এটা কি ম্যাসকুলিন জেন্ডার, তার মানে তুমি এখানে সাবজেক্ট হিসেবে কি নিতে পারো, দি সান সাবজেক্ট। সো ওই সাবজেক্টের পরিবর্তে তুমি দি সান লিখতে পারবা না, তো হয় তুমি ইট দিতে পারবা, নয়তো তুমি হি দিতে পারবা, কিন্তু সি দিতে পারবা না। হি দিলে তোমার কিন্তু ভুল হবে না, কারণ সেটা কি ম্যাসকুলিন জেন্ডার, তুমি এখানে হি দিতে পারবা। আর এরকম থাকলে মনের ক্ষেত্রে থাকলে সাবজেক্ট হিসেবে ইট দিতে পারবা, এবং কি দিতে পারবা, সি দিতে পারবা, হি দিতে পারবা না।
তার মানে এখানে কি হয় সেটা হচ্ছে এই ম্যাসকুলিন এবং ফিমেলিন জেন্ডারের ক্ষেত্রে উভয় ক্ষেত্রেই ইটটা প্রযোজ্য করা যায়। তবে তুমি যদি মানে সঠিক জ্ঞান রাখো তাহলে অবশ্যই তুমি কি ওইখানে হিও দিতে পারবা, ওইগুলো যখন সাবজেক্ট আকারে আসবে, আর ওইখানে তুমি সি দিতে পারবা, তখন সেটা আরও সুন্দর হবে। তবে ওইগুলো যদি জানা না থাকে তাহলে তুমি কমন হিসেবে ইট দিয়ে দিতে পারো, সমস্যা নেই। তাহলে এই ছিল মূলত জেন্ডার নিয়ে আলোচনা। তারপর জেন্ডার থেকে বই কতগুলো আছে সেগুলো শিখে নিবা, যদি পরীক্ষা আসে তাহলে তো দরকার আছে, ঠিক আছে। তারপর নাম্বার নিয়ে আসো, এখন নাম্বার। নাম্বারের ক্ষেত্রে দেখো, নাম্বার নিয়ে বেশি আলোচনা করা নাই, মানে যে সকল নাউন অথবা প্রনাউন দ্বারা হয় সেটা সিঙ্গুলার মানে এক বাচক বস্তুকে বোঝাবে, নয় সেটা বহু সংখ্যক ব্যক্তি প্রাণীকে বোঝাবে, তখন সেটা কি প্লুরাল হবে। সো নাউন এবং মানে প্রনাউনের যেই সংখ্যার তারতম্য সেইখানে কি হয় এই নাম্বারটা প্রযোজ্য। তার মানে নাম্বার হতে পারে সিঙ্গুলার এবং হতে পারে কি প্লুরাল। এখন সিঙ্গুলার এবং প্লুরাল চেনার ক্ষেত্রে ফ্যাসিলিটিটা কি, সেটা হচ্ছে তোমার আমি যে বলছিলাম না, সাবজেক্ট যখন সিঙ্গুলার হবে তখন ভার্ব সিঙ্গুলার, আর সাবজেক্ট যদি প্লুরাল হয় তখন ভার্ব প্লুরাল। এখন আসলে আমরা সাবজেক্ট যে সিঙ্গুলার এবং ভার্ব যে সিঙ্গুলার, সাবজেক্ট যে প্লুরাল, ভার্ব যে প্লুরাল, এটা আইডেন্টিফাই করা শিখি, ঠিক আছে। সো এখানে অনেকেরই মিস্টেক করে যে কোনটা সাবজেক্ট, আমরা তো পড়ে আসছি সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল ভার্ব প্লুরাল। এখন সাবজেক্ট সিঙ্গুলার যে ওইটা তো চিনতে পারি না, ঠিক আছে, এরকম মিস্টেক হয়। সো সাবজেক্ট সিঙ্গুলার হচ্ছে সেইটা, ধরো আমরা বলি ট্রি, তাহলে এটা হচ্ছে সিঙ্গুলার। এখন যদি আমি এটাকে এস দিয়া দিই, এখানে দেখো সাবজেক্ট প্লুরাল ক্ষেত্রে, তাহলে কি হলো ট্রিস হলো, ঠিক আছে। সো এরকম ক্ষেত্রে যখন আমি এস বাই এস যোগ করবো তখন সেটা হবে কি, অবভিয়াসলি সেটা হবে প্লুরাল। এখন তোমার বিষয়টা হচ্ছে এরকম যে সাবজেক্টের ক্ষেত্রে যখন এস বাই এস যোগ করবো তখন সেটা হবে প্লুরাল, বহুবচন হয়ে যাবে। কিন্তু ভার্বের ক্ষেত্রে যখন এস বাই এস যোগ করবে তখন সেটা হবে কি সিঙ্গুলার। কেন সেটা হচ্ছে এরকম দেখায় যে আমি যদি বলি এখানে বলছে কি যে ট্রি গিভস আস শেড। এখন দেখো ট্রি এর সাথে আমরা অবভিয়াসলি যেটা ইউজ করছি সেটা হচ্ছে গিভস। তাহলে এটা কি জানি আমরা, ট্রি জানি কি, ট্রি হচ্ছে একটা কি সিঙ্গুলার, তাহলে ভার্বটা হচ্ছে কি আমাকে সিঙ্গুলার হতে হবে। সুতরাং গিভের সাথে দেখো যখন GIVES ভার্বের সাথে এস দিয়ে দিয়েছি তখন সেটা হচ্ছে কি আমার সিঙ্গুলার, আর এটা হচ্ছে আমার প্লুরাল। তার মানে এখানে দুইটা কনসেপ্ট, একটা হচ্ছে নাউনের সাথে যখন ট্রি একটা নাউনের সাথে যখন আমরা এস বাই এস যোগ করবো তখন সেটা হবে প্লুরাল, ভার্বের সাথে যখন আমরা এস বাই এস যোগ করবো তখন সেটা হবে সিঙ্গুলার। বুঝে আসছে? তার মানে এখানে যদি থাকতো ট্রিস থাকতো, ট্রিস গিভ আস শেড, তখন সেখানে আমি কি অবভিয়াসলি এস যোগ করতে পারতাম না, কারণ হচ্ছে আমার ভার্বটা হচ্ছে সাবজেক্টটা হচ্ছে আমার সিঙ্গুলার, সুতরাং প্লুরাল। এখন ভার্বটাকে আমার অবভিয়াসলি করতে হবে প্লুরাল। সো প্লুরাল ফর্মটা হচ্ছে আর কি এই যে ভার্ব প্লুরাল সেটা হচ্ছে গিভ, তাহলে অবভিয়াসলি তোমার এখানে গিফট ইউজ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইগুলো আমার নাম্বার নিয়ে আলোচনা। এখন পার্সন, আচ্ছা দেখো এখানে আমি একাধারে সবগুলা যে পার্সনের যে ক্লাসিফিকেশন আছে, ক্লাসিফিকেশন অ্যাকচুয়ালি যেটা না শিখলেই নয়, মানে একদম ভালো করে শিখতে হবে, সেটা আমি একসাথে লিখে রাখছি। ওইভাবে দিলে হয়তো সময় বেশি যাবে বলে আমি একবারে লিখে রাখছি আগে। সেটা হচ্ছে দেখো এখানে আমি একটু বুঝাই নিই, সেটা হচ্ছে সিঙ্গুলার এবং প্লুরাল। তার মানে এখানে হচ্ছে নাম্বার এন্ড হচ্ছে বাকিগুলো হচ্ছে পার্সন। দেখো পার্সনের ক্ষেত্রে সাবজেক্টিভ ফর্ম আছে, অবজেক্টিভ ফর্ম আছে, পসেসিভ ফর্ম আছে, ডাবল পসেসিভ ফর্ম আছে, এন্ড হচ্ছে রিফ্লেক্সিভ ফর্ম আছে। সো রিফ্লেক্সিভ ফর্মগুলা ইজিলি তুমি পাইবা প্রোনাউনের ক্ষেত্রে ওইখানে তুমি সুন্দর বুঝতে পারবা। আর বাকিগুলা দেখো আমি কমেন্ট করে একটু বোঝাই নি। সেটা হচ্ছে সিঙ্গুলার ক্ষেত্রে দেখো, সিঙ্গুলার বলতে একজনকে বোঝাই, তার মানে আই, তারপর অবজেক্ট হবে, আয়ের অবজেক্ট হচ্ছে মি, এন্ড হচ্ছে মাই হবে। এটা কখন দরকার হবে? তখন তুমি এই যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবা, তখন ওইখানে সাবজেক্ট থেকে অবজেক্টিভ করতে হয়, অবজেক্ট থেকে সাবজেক্টিভ করতে হয়, ওইখানে অবভিয়াসলি তোমার কি করতে হবে, যখন ট্রান্সফর্ম করতে হবে তখন সেটা কাজে আসবে। সো এটা ভালো করে মুখস্থ রাখবে। তারপরে হচ্ছে এটা সিঙ্গুলার হলে তারপর প্লুরাল দেখো, প্লুরাল হচ্ছে উই, আয়ের প্লুরাল হচ্ছে উই। এখন যদি বলি তোমাকে সার্টেন বলে দেয়
যে ইট 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 হচ্ছে কি সিঙ্গুলার। আচ্ছা ইট যদি সিঙ্গুলার হয় তাহলে ইটের প্লুরালটা কি? তখন হয়তো তোমাদের মাঝে অনেকে আসবে না, সেটা হচ্ছে দে। সেটা কিন্তু এই ছকে আছে। দেখো এটা যদি সিঙ্গুলার, এটা হচ্ছে প্লুরাল, তার মানে এই দুইটা হচ্ছে একটা, এই দুইটা একটা, এই দুইটা একটা, ঠিক আছে। এটা হচ্ছে সিঙ্গুলার, এটা হচ্ছে প্লুরাল, তার মানে আই, মি, মাই, মাইন, আর হচ্ছে মাইসেলফ। আর হচ্ছে প্লুরালের ক্ষেত্রে উই, আস, আওয়ার, আওয়ার্স, এটা হচ্ছে ডাবল পজিটিভ, মানে এটা হচ্ছে অধিকার বোঝায়। আর এটা হচ্ছে মানে ব্যক্তি ব্যক্তিকেই মানে রিফ্লেক্ট করে, ওইটা আমি পরে বুঝাবো প্রোনাউনের ক্ষেত্রে, প্রোনাউনের ক্লাসে বুঝাবো ইনশাল্লাহ। সো এখন দেখো তাহলে এটা হচ্ছে আমার মূলত ফার্স্ট পার্সনের ক্ষেত্রে। তারপর সেকেন্ড পার্সনের ক্ষেত্রে এরকম হয় যে এটাকে এভাবে লাগতে পারে, এটা হচ্ছে ফার্স্ট পার্সনের ক্ষেত্রে, এটা হচ্ছে সেকেন্ড, অ্যান্ড হচ্ছে থার্ডের ক্ষেত্রে ইউজ করা যায় আমি তুমি ছাড়া, বাদ বাকি যারা থার্ড পার্সন তারা। তার মানে আমি নিয়ে যে সকল সিঙ্গুলার প্লুরাল সেটা হচ্ছে এই দুই ছক, আর তুমি নিয়ে যেগুলো সেগুলো হচ্ছে দুই ছক, আর থার্ড নিয়ে যেগুলো হচ্ছে এই দুই ছক, ঠিক আছে। তার মানে এখানে দেখো তারপরে সেকেন্ড যে ইউ নিয়ে সেটা হচ্ছে ইউ, ইউ, ইউর, ইউরস, ইউরসেলফ, ঠিক সেমই ওইটা, ঠিক আছে। মানে সিঙ্গুলার যেটা প্লুরাল সেটাই। তার মানে থার্ড পার্সন ক্ষেত্রে একটু এক্সেপশন আছে এবং এটা ভালো করে মুখস্থ করতে হবে। সেটা হচ্ছে হি থাকলে, দেখো এখানে তিনটা আমি একসাথে লিখছি, সবগুলো সিঙ্গুলার। হি হচ্ছে হিম, হিম সরি হি, হিম, হিজ, তারপরে হিজ, হিমসেলফ। আর শি থাকলে শি, হার, হার, হার্স, তারপর হচ্ছে হারসেলফ। আর ইট থাকলে ইটস, সম্ভবত এটা ইট না ইটস হবে, এখানে একটু কনফিউশন আছে, সো এটা আমার খেয়াল নাই। এখানে ইটও হতে পারে আবার ইটসও হতে পারে, সো একটু দেখে নিও যে তারপর ইটস, ইটস এন্ড হচ্ছে ইটসেলফ, ঠিক আছে। আর হচ্ছে প্লুরালের ক্ষেত্রে দেখো এই সবগুলো সিঙ্গুলার, এটা হচ্ছে প্লুরাল। হির প্লুরাল কি? দে। শির প্লুরাল কি? দে। ইটের প্লুরাল কি? দে, ঠিক আছে। এটা হচ্ছে সাবজেক্টের ক্ষেত্রে। আর অবজেক্টের ক্ষেত্রে হারের প্লুরাল হচ্ছে দ্যাম, হিমের হচ্ছে দ্যাম, তারপরে ইট অথবা ইটসের হচ্ছে কি? দ্যাম, তারপর হিজের কি? দেয়া, ঠিক সেম এরকম ভাবে। তাহলে দে, দ্যাম, দেয়া, দেয়ার্স এন্ড দেমসেলফ। আচ্ছা তাহলে এগুলো এভাবে শিখে নিবা, ঠিক আছে। আর আজকে কিছু নাই। তারপরে জেন্ডার, নাম্বার এবং পার্সন নিয়ে আজকে মূল ডিটেলস আলোচনা করছি। যদিও ডিটেলস আলোচনা করে নেই, আরও অনেক কথা আছে, সেগুলা তোমরা শিখে নিবা। আর আরেকটা কথা হচ্ছে সেটা হচ্ছে নাম্বারের ক্ষেত্রে। নাম্বারের ক্ষেত্রে কতগুলা তোমার নাম্বার আছে, যেটা হচ্ছে দেখতে সিঙ্গুলার মনে হয়, বিষয়টা মনে রাখবে, দেখতে সিঙ্গুলার মনে হয় কিন্তু অ্যাকচুয়ালি সেগুলো হচ্ছে প্লুরাল, ঠিক আছে। সো ওইগুলোর ক্ষেত্রে যে 12টা বসে সেটা হচ্ছে প্লুরাল, আর কিছু আছে যেগুলো প্লুরাল মনে হয় সেগুলো হচ্ছে সিঙ্গুলার। সো ওইখানে কিছু এক্সেপশনাল আছে, ওগুলো দেখে নিও, তাহলে মানে আশা করি পরীক্ষাতে সমস্যা হবে না। আর পরবর্তীতে আমরা আলোচনা করবো কি নিয়ে, টেন্স নিয়ে। আগামী একটু বার্তা দিয়ে দিলাম যে পরবর্তী টপিক হচ্ছে টেন্স। সো আজকে যারা এই পর্যন্ত লাস্ট পর্যন্ত ওয়াচিং করছো, ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য এবং আমাদেরকে পাশে থেকে সাপোর্ট দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।